ইরানের প্রতিশোধ আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনা। তেহরানকে শায়েস্তা করতে গিয়ে কি বিপদ আমেরিকার? খামেনি হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ নিতে ইরানের টার্গেটে ট্রাম্প। নেতানিয়াহু সহ 13 বিশ্ব নেতা। বাকিরা কারা? কেন তারা টার্গেটে? হরমুজে আবারও অচল অবস্থা। ইরানের টোলে রাজি হচ্ছে ইউরোপ। ধরা খাচ্ছেন কি ট্রাম্প? অসমাপ্ত রবে কি তেহরানকে শায়েস্তার খায়ে? ভারতে তৈরি হবে ইসরায়েলের আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র। কতটা ঝুঁকিতে এশিয়ার সামরিক ভারসাম্য? কি বলছেন বিশ্লেষকরা? ইরানের কৌশলগত সামরিক অবস্থানে মার্কিন বাহিনীর নয়া হামলার জেরে প্রতিশোধের তাণ্ডব চালিয়েছে তেহরান। ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইন, কুয়েত, জর্ডান আর ওমানের মার্কিন ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বাংকার, রাডার সিস্টেম, ড্রোনের বহরে। হামলাকারীদের ছাড় না দিয়ে সকল হত্যাকাণ্ডের চরম প্রতিশোধের হুঙ্কার দিয়েছে তেহরান। এদিকে ইরানকে শায়েস্তার এই যুদ্ধ আমেরিকার জন্য চরম বিপদ ডেকে আনছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে খোদ মার্কিন গণমাধ্যম। এমন পূর্বাভাসের কারণ কি? মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্ট। নতুন পর্বের হামলা শুরুর এক সপ্তাহ হয়নি। চতুর্থ দফায় ইরানের বিভিন্ন অবস্থানে আবার আঘাত এনেছে মার্কিন বাহিনী। প্রায় 5 মাস ধরে থেমে থেমে ইরানে এই হামলার মূল উদ্দেশ্য আর আগের অবস্থায় নেই। সময়ের সাথে সাথে খসে পড়ছে মুখোশ, বেরিয়ে আসছে থলের বিড়াল। ইরানের তুমুল প্রতিরোধে লড়াইটা এখন যতটা না শায়েস্তা বা আধিপত্য প্রতিষ্ঠার, তার থেকে বেশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মান বাঁচানোর। নয়া এই হামলায় কতটা ক্ষতি হলো ইরানের? আগাম হুমকির মান রাখতে পেরেছে কি তেহরান? সোমবার ভোর 5:30টার দিকে ইরানের একাধিক এলাকায় হামলা হয়েছে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে ইরানের হামলা চালানোর সক্ষমতা কমাতে এবার উপকূলীয় রাডার স্থাপনা, মিসাইল ও ড্রোনের মজুদ আর আইআরজিসির ছোট নৌযানগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এছাড়া কুয়েতে ইরানের হামলায় 3 মার্কিন সেনা নিহতের তথ্য ঠিক না বলেও দাবি করেছে সেন্টকম। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, হামলা হয়েছে খুজেস্তান, হরমুজগান আর সিস্তান বেলুচিস্তান প্রদেশের শহরগুলোতে। এতে খুজেস্তান প্রদেশের মাহশাহর এলাকায় সেচ দেয়ার পাম্পিং স্টেশনে একজন নিহত ও 4 জন আহত হয়। বিস্ফোরণ হয়েছে হরমুজগান প্রদেশের জাস্ট, সিরিক, কেশমদ্বীপ আর বন্দর আব্বাসে, যেখানে রাডার সাইট এবং সামরিক স্থাপনা রয়েছে। সিস্তান বেলুচিস্তান চাবাহারের কাছাকাছি এবং মার্কাজি প্রদেশের খন্দাব শহরের বাইরে বিমান হামলা হয়েছে। পানি শোধনাগার আছে সেখানে। একই দিন হামলা হয়েছে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ঘটনায় সৌদি আরবকে দোষারোপ করে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। এদিকে বরাবরের মতোই জোরদার জবাব দিতে দেরি করেনি তেহরান। ইরানের অ্যাটাক ড্রোন আর ক্ষেপণাস্ত্রে লণ্ডভণ্ড হয়েছে বাহরাইন, কুয়েত, জর্ডান, ওমানে মার্কিন ঘাঁটি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আর বাহরাইন। আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েতের আলী আল সালিমে মার্কিন ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হামলা হয়েছে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাংকার ও সহায়ক স্থাপনাগুলোতে। ধ্বংস হয়েছে আহমদ আল জাবের ঘাঁটির কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থা। বাহরাইনের শেখ ইসায় মার্কিন ঘাঁটির হেলিকপ্টার মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, P-8 ইলেকট্রনিক যুদ্ধবিমানের হ্যাঙ্গার আর ড্রোন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রেও ধ্বংস হয়েছে। জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির বড় কয়েকটি ক্ষেপণাস্ত্র গুদাম আর জ্বালানি সংরক্ষণাগারে আগুন ধরে গেছে। ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর ড্রোনের বহর। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ওমানে দূরপাল্লার নজরদারি রাডার সিস্টেমেরও। বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের অভিযোগ, যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সই করার 25 দিনের মাথায় সব শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, আমেরিকা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, বিনা শোধে পার পাবে না হামলাকারীরা। শীর্ষ নেতাদের হত্যার জবাব কতটা তীব্রভাবে দেয়া হবে সে বিষয়ে আগাম বিধান অনুমোদনের প্রস্তাবও দিয়েছেন তিনি। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, এখন পর্যন্ত সমঝোতা স্মারকের কোনো শর্ত ভঙ্গ করেনি তেহরান।
سطح بین‌المللی আয়াতুল্লাহ আলী খোমেনি সহ প্রত্যেকের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান বদ্ধপরিকর। বিচার ও প্রতিশোধ নিতে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সব আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ব্যবহার করা হবে। সমঝোতা স্মারকের 14টি বিধানের দিকে তাকাই দেখা যায় যে এই স্বল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে একে বিকৃত করেছে। শুরু থেকেই আমরা বলে আসছি, প্রতিশ্রুতির প্রতিদান প্রতিশ্রুতি দিয়েই দেয়া হবে। کوتاه به نوعی এদিকে ইরানকে মোকাবেলা করতে গিয়ে মার্কিন বাহিনীর গোলাবারুদের পরিমাণ মারাত্মকভাবে কমে গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সিএসআইএস এর মূল্যায়নে এই সংঘাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড আর প্যাট্রিয়টের অন্তত অর্ধেক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় 30% শেষ করে ফেলেছে মার্কিন বাহিনী। ইরানের সাথে পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত থাকায় ভবিষ্যতে সম্ভাব্য সামরিক হুমকি মোকাবেলায় গুরুতর ঝুঁকিতে পড়তে যাচ্ছে বিশ্বমোড়ল আমেরিকা। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলে চাপিয়ে দেয়া যুদ্ধ সমালোচনার মধ্যে ইরান তাদের ড্রোনের উৎপাদন 3 গুণ বাড়িয়েছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সাইদ মাজিদ ইবনে রেজার দাবি, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা মোকাবেলায় তেহরান আগের চেয়ে শক্তিশালী অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের বিধ্বংসী হামলার পরও এত অল্প সময়ে ড্রোন বানানোর গতি কিভাবে 3 গুণ করল ইরান? শুধুই কি প্রযুক্তির খেলা? কোন পথে এগুচ্ছে মোস্তফা খামেনির ইরান? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি মাত্র 100 দিন পূর্ণ না হতেই ড্রোন উৎপাদন 3 গুণ বাড়িয়েছে ইরান। আধুনিক প্রযুক্তির সহায়তায় শত্রু আমেরিকা ও ইসরায়েলকে ঘায়েল করতে নতুন করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে মোস্তফা খামেনির দেশ। শনিবার ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সাইদ মাজিদ ইবনে রেজা এমনটি জানান। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ ইরানের প্রতিরক্ষা সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ। শুধু উন্নত প্রযুক্তি নয়, এত অল্প সময়ে 3 গুণ ড্রোন উৎপাদনের পেছনে আরও কিছু কৌশল অবলম্বন করেছে ইরান। ইরানের বহুল ব্যবহৃত শাহেদ সিরিজের অনেক ড্রোন তুলনামূলকভাবে সহজ ডিজাইনের। এগুলোতে ব্যয়বহুল জেট ইঞ্জিন বা জটিল সেন্সরের বদলে অপেক্ষাকৃত সস্তা ইঞ্জিন, ফাইবার গ্লাস কাঠামো এবং বাণিজ্যিকভাবে সহজলভ্য অনেক উপাদান ব্যবহার করা হয়। এতে দ্রুত ও কম খরচে উৎপাদন সম্ভব হয়। ইরান বিশাল একটি কারখানার উপর নির্ভর না করে বিভিন্ন ছোট কারখানা ও ওয়ার্কশপে যন্ত্রাংশ তৈরি করে পরে সেগুলো একত্রে সংযোজন করার ব্যবস্থা করে তুলেছে। ফলে কোনো একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পুরো উৎপাদন থেমে যায় না। তেহরান অসংখ্য ড্রোন একবার বা ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন হিসেবে ডিজাইন করেছে। এতে দীর্ঘমেয়াদী টেকসই হওয়ার চেয়ে দ্রুত ও বিপুল সংখ্যায় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হয়। দীর্ঘদিনের অস্ত্র নিষেধাজ্ঞার কারণে ইরান নিজস্ব প্রতিরক্ষা শিল্পে, বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। এই দীর্ঘ প্রস্তুতির ফল হিসেবে উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানো সম্ভব হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি বিভিন্ন উৎস থেকে দ্বৈত ব্যবহারযোগ্য যন্ত্রাংশ সংগ্রহ, দেশীয়ভাবে বিকল্প তৈরি এবং উৎপাদন পদ্ধতি মানিয়ে নেওয়ার সক্ষমতা গড়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এসব ড্রোন একসঙ্গে ব্যবহার করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই চাপে ফেলতে পারে ইরান। কেননা এসব ড্রোন ভূপাতিত করার জন্য শত্রুপক্ষকে ব্যয়বহুল মিসাইল ব্যবহার করতে হয়। আর ইরানের ড্রোনগুলোর মূল্য কম হলেও শত্রুপক্ষের প্রতিরক্ষা মিসাইলের দাম প্রায় কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন ডলার, যা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে সহজেই পিছিয়ে রাখে। হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য রুখতে এবার ইরাক ও সিরিয়াকে পাশে চাইছে যুক্তরাষ্ট্র। ইরাক, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত 500 মাইলের এক ঐতিহাসিক পাইপলাইন প্রকল্প পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের পর এ নিয়ে তথ্য প্রকাশ করার কথা রয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। দিন কয়েক আগেই ন্যাটো শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা জানান ট্রাম্প। ট্রাম্পের সাথে বৈঠকের মাত্র 2 দিন আগে ফরাসি প্রেসিডেন্টের সাথেও সাক্ষাৎ করেন আল শারা। শারার সাথে একান্ত বৈঠকে বসতে সিরিয়ার রাজধানী দামেস্কে হাজির হন খোদ ইমানুয়েল ম্যাখো। যে সিরিয়া দীর্ঘদিন আন্তর্জাতিক কূটনীতি থেকে বিচ্ছিন্ন ছিল, পশ্চিমাদের পরম বন্ধুত্বের ডোরে সেই দেশের প্রেসিডেন্টই এখন হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির অন্যতম প্রধান কাণ্ডারি।
পশ্চিমাদের কাছে আল শারার এই ক্রমবর্ধমান গুরুত্ব নতুন অনেক আলোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে নতুন করে আবার আলোচনায় উঠে আসছে ইরাক। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে ওয়াশিংটন সফর করছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও ইরানকে রুখে দিতে পশ্চিমাদের হাতে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড এখন ইরাক ও সিরিয়া। ইরাক, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত 500 মাইলের এক ঐতিহাসিক পাইপলাইন প্রকল্প পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছে ইরাকি ও আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। উত্তর ইরাকের কিরকুক শহর থেকে সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনটি পুনরুজ্জীবিত করার চুক্তিটি আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদের বৈঠকের সময় এটি প্রকাশ করার কথা রয়েছে। 1952 সালে ইরাকি পেট্রোলিয়াম কোম্পানি দৈনিক প্রায় 3 লাখ ব্যারেল ধারণ ক্ষমতার এই পাইপলাইনটি তৈরি করেছিল। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়া ইরানের পক্ষ নিলে বাগদাদ এর পাইপলাইনটি বন্ধ করে দেয়। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যত অকেজো হয়ে পড়ে। লাইনটি আবার চালু করতে নতুন স্টোরেজ ট্যাঙ্ক, পাম্প এবং বৈদ্যুতিক ব্যবস্থা সহ ব্যাপক মেরামতের প্রয়োজন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে পাইপলাইনটি সম্ভবত পুরোপুরি নতুন করে তৈরি করতে হবে, যাতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। এই পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে মার্কিন প্রতিষ্ঠানগুলোর একটি কনসোর্টিয়াম তালিকাভুক্ত করা হয়েছে। 2024 সালের শেষের দিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ইসলামপন্থী যোদ্ধারা দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়া ও ইরাক এই পাইপলাইন পুনরুজ্জীবিত করার ব্যাপারে কিছুটা আগ্রহ দেখিয়েছিল, তবে সেই প্রাথমিক আলোচনা তখন গতি পায়নি। তবে ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর এই পাইপলাইনের বিষয়টি নতুন করে জরুরি হয়ে উঠেছে। যুদ্ধের বাস্তবতা এটা স্পষ্ট করে দিয়েছে যে পশ্চিমাদের স্বার্থ রক্ষায় ইরাক ও সিরিয়ার সাহায্য এখন তাদের কতটা প্রয়োজন। এদিকে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল তোলার প্রশ্নে যুক্তরাষ্ট্র ইরানের তীব্র টানাপোড়েন আরও জটিল করে দিয়েছে ইউরোপের নয়া অবস্থান। ইউরোপের দেশগুলো বলছে নেভিগেশন ফির নামে টোল দিতে ওমানের প্রস্তাবে আপত্তি নেই, যা পরোক্ষভাবে হরমুজে তেহরানের আধিপত্যকেই জোরদার করবে। এতে কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশল ধরা খাওয়ার পথে? ব্যর্থ হচ্ছে কি ইরানকে শায়েস্তা করার জেদ? বিস্তারিত মীর ফাজল রাব্বির ডেস্ক রিপোর্টে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন আন্তর্জাতিক কূটনীতির নতুন যুদ্ধক্ষেত্র। ইরান যেখানে এই প্রণালীর ওপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণের মাধ্যমে ফি আদায়ে অনড়, সেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একে দেখছে মুক্ত বাণিজ্য বাধাগ্রস্ত করার চেষ্টা হিসেবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে বিষয়টি আরও জটিল রূপ নিয়েছে। এই অচলাবস্থা কাটাতে ইউরোপের দেশগুলো একটি নতুন ফর্মুলা খতিয়ে দেখছে, যার নাম নেভিগেশন ফি। অর্থাৎ সরাসরি কোনো টোল বা কর নয়, বরং পথ দেখানোর পরিষেবা বা সুরক্ষার বিনিময়ে একটি ফি নির্ধারণ করা। ইউরোপ বলছে টোল আরোপ হতে পারে, তবে তা মোটেও বাধ্যতামূলক হবে না। 11 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। হরমুজ প্রণালী কিভাবে পরিচালিত হবে তা নিয়ে আলোচনা করতে ওমান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, যুদ্ধ বন্ধে 1.5 মাসের বেশি সময় ধরে চলা আলোচনার অংশ এটি। ইরান বলছে ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী পরিচালনা করবে তারা। মাস্কাটে ইরানের সঙ্গে আলোচনার সময় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নতুন ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। প্রস্তাব অনুযায়ী গুরুত্বপূর্ণ এই নৌপথটি পরিচালনা করা হবে 2টি পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে। মার্কিন সংবাদ মাধ্যম CNN আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রস্তাবের আওতায় ওমানের জলসীমার মধ্যে থাকা দক্ষিণ করিডোর দিয়ে জাহাজগুলো যুদ্ধপূর্ব পরিস্থিতির মতো অবাধে চলাচলের সুযোগ পাবে। অন্যদিকে ইরানের জলসীমার মধ্যে থাকা উত্তর করিডোর দিয়ে চলাচলের ক্ষেত্রে তেহরানের অনুমতি নিতে হবে।
প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সেবা দেওয়া হলে তার জন্য অর্থ আদায় ব্যবস্থার পক্ষে ওমান। এর মাধ্যমে ইরানও কিছু অর্থ পেতে পারে, তবে সেটি একতরফা বাধ্যতামূলক টোল হিসেবে নয়। ওমানের লক্ষ্য হল হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক আইনের আওতায় রেখে পরিচালনা করা, যেখানে জাহাজ চলাচল অবাধ থাকবে। এ লক্ষ্যে তেহরানকে একটি প্রস্তাবও দিয়েছে তারা। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের সমুদ্র বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ জেনিফার পার্কার মনে করেন, হরমুজে চলাচলকারী জাহাজ থেকে কেবল ফি আদায় নয়, বরং এর মাধ্যমে প্রণালীটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখাই তেহরানের মূল লক্ষ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু ছাড় পেলে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। যুক্তরাষ্ট্রের এই ভাবনা থেকে সরে এসে বিষয়টি নতুন করে ভাবতে হবে। কোনো প্রতিশ্রুতি, অর্থনৈতিক ছাড়, এমনকি সামরিক অভিযান চালালেও হরমুজ প্রণালী নিয়ে তেহরানের অবস্থান বদলানো যাবে না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চাইছে হরমুজ প্রণালী খোলা আছে বলে প্রকাশ্যে ঘোষণা দেক ইরান। পাশাপাশি বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের অঙ্গীকার করতে হবে দেশটিকে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পাঠানোর কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইরান জোর দিয়ে বলছে ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী পরিচালনা করবে তারা, আর চলাচলকারী জাহাজগুলোকে দিতে হবে সার্ভিস ফি।